তো যাই হোক, সরকারি ফুলতলা মহিলা কলেজের নতুন শিক্ষাবর্ষ 2025-26 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি পরবর্তী ক্লাস। আশা করছি যে তোমরা সকলে ভালো আছো। আর আজকের ক্লাসে মূলত আমি তোমাদের সাথে আছি, তোমাদেরই সমাজবিজ্ঞান স্যার গাজী মোহাম্মদ এনামুল হক, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তো আমরা আরও একটি মনোমুগ্ধকর এবং চমৎকার একটি মাল্টিমিডিয়া ক্লাস তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি, যে বিষয়টি আমাদের সমাজ এবং সামাজিকতার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করি আর কি। তো আমরা সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করব। তো আমরা ক্লাসে চলে যাই। সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে পুরাতন স্যার। আচ্ছা, দেখো আজকের ক্লাসটি তোমাদের, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কি আছে? তোমার একজন যুবতী এবং যুবক, সাথে তাদের ছেলে মেয়ে, তাই না? তো এর দ্বারা আমরা খুব সহজেই কিন্তু অনুধাবন করতে পারি যে আমরা কি আলোচনা করতে পারছি, তাই না? কি বলতো? হ্যাঁ, আচ্ছা, পরিবার। একক বলাটা আমরা পরে বলবো। পরিবার তো আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছি। এটা কি চেনো তোমরা? এটা কি চেনো? এটা কারা? চেনো না কেউ? এরা তো বাংলাদেশ কাঁপানো অভিনেতা অভিনেত্রী, এবং এরাও অভিনেতা অভিনেত্রী এবং মানে কি বলে মার্জিত অভিনেতা অভিনেত্রী, মার্জিত। আবার নাটক করতে দুইজন বিয়ে করেছে এবং টিকেও আছে। আজকালকের সিস্টেম তো এটা, সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা। বিয়ে কখন করে আর কখন ভাগে তার কোনো হিসাব নিকাশ নাই, তাই না? তো এরা হচ্ছে স্বাধীন। তাহলে আমরা ছবি দেখেই মোটামুটি বুঝতে পারছি যে আমাদের আজকের আলোচনাটা হচ্ছে পরিবার। আমরা পরিবার সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। গতদিন আমরা যে আলোচনা করেছি সেখানে তোমরা একজন একটু বলো যে পরিবার বলতে তোমরা কি বুঝেছ? পরিবার বলতে তোমরা কি বুঝেছ? একজন বলতে হবে। বলতে পারবে কেউ? পরিবার বলতে তুমি কি বুঝো? পারবে না? পারবে না? হ্যাঁ, কেউ বলতে পারবে না? পরিবার তার মানে হচ্ছে আমার ক্লাসটা কালকে তোমরা বসবে। আমি তো এটাই বুঝি না। শেষেরটুকু এটা মুখস্থ করার কিছু না। আমার ক্লাসটা মুখস্থ করতে হবে না। আমার ক্লাসে তুমি উপস্থিত থাকলেই অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবে, আর ওই তোমাকে সহযোগিতা করবে। তো আমি আবারও বলি যে কত চমৎকার সিস্টেম যে একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং একজন প্রাপ্তবয়স্ক যুবতীর মধ্যে বিবাহের মাধ্যমে যে সংগঠনটি গড়ে ওঠে তার নাম হচ্ছে পরিবার। আমি তো বুঝি নাই, একজন বুঝেছে, তাই তো? আচ্ছা, তাহলে তুমি বলো পরিবার বলতে তুমি কি বুঝলে, বলো। একজন যুবক এবং একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং একজন প্রাপ্তবয়স্ক যুবতীর বিবাহ
ধন্যবাদ। আচ্ছা, আমরা কি ওর মতন করে কেউ পারবো না? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, sorry। যে সংগঠন গড়ে ওঠে, যে সংগঠন গড়ে ওঠে তার নামটা হচ্ছে পরিবার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরিবারের সংজ্ঞা গঠন করে ফেলেছি। আচ্ছা, এই পরিবারটা হলো সমাজের সবচেয়ে মৌলিক সংগঠন। পরিবারকে কেন্দ্র করে এই বৃহত্তর মানব সমাজ গড়ে উঠেছে এবং এইটাই হচ্ছে একদম স্থায়ী এবং এবারে সার্বজনীন প্রতিষ্ঠান। পরিবারটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংগঠন। স্টার্ট হয় কয়জনকে নিয়ে? দুজনকে নিয়ে স্টার্ট হয় যে সংগঠনটা, পরবর্তীতে ঘর গড়ে যায়। কি আদর দুনিয়া না? তো এই পরিবারকে কেন্দ্র করেই কিন্তু এই যে মানব সমাজ। প্রথমে কে ছিল? আদম হাওয়া। আমাদের ইসলাম ধর্ম মতে আদম হাওয়া। এবার আদম হাওয়া থেকে আসলো কি 40 জোড়া ছেলে মেয়ে, তাই না? 40 জন ছেলে 40 জন মেয়ে। এবার নিয়ে দেবে একসাথে। ওই আপন ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে। এখন শুনতে আমাদের খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। পরবর্তীতে আস্তে 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 মানুষের যখন চেতনাবোধ হয়, তখন একটু দূর সম্পর্কের আত্মীয়দের সাথে বিবাহ হইতে হইতে এখন দুনিয়া ভরে গিয়েছে। সেটাই বলছে যে পরিবারকে কেন্দ্র করে বৃহত্তর মানব সমাজটা গড়ে উঠেছে। আর এটা হচ্ছে একেবারে সার্বজনীন, সর্বব্যাপী এবং সবথেকে ক্ষুদ্রতম সংগঠন, মৌলিক সংগঠন। আমরা এ সমস্ত সংজ্ঞা আমার কোনো প্রয়োজন নেই। এখন আসি আমরা পরিবারের প্রকার ভেদে, যেটা আমরা গতদিন কিছুটা গোজামিল হয়ে গিয়েছিল ক্লাসে। সেটা হলো, খেয়াল করো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে বিবাহ বা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার হচ্ছে কয়টা? তিনটা। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমার রয়েছে টেবিলটা নামানো যাবে না। প্রথমত হচ্ছে একক বিবাহ, তারপরে বহুপত্নিক পরিবার আর বহুপতি পরিবার। আমরা নেক্সটে যাই। তাহলে খেয়াল করো যে বিবাহ বা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে এই যে ছবিটা, এই ছবিটা দেখেই কিন্তু আমি সংজ্ঞাটি বানিয়ে ফেলতে পারবো, সংজ্ঞা তৈরি করে ফেলতে পারবো। তাহলে কি সংজ্ঞা দিব? এটা হচ্ছে একক পরিবার। তাহলে একক পরিবারটা কি? আমি ছবি দেখেই বলবো। একক পরিবারটা হচ্ছে একজন, এখানে মহিলা আছে কয়জন? একজন। পুরুষ আছে একজন। তাহলে একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং একজন প্রাপ্তবয়স্ক যুবতীর মধ্যে বিবাহ বন্ধনের ফলে যে ক্ষুদ্রতম সংগঠন তৈরি হয় তার নাম হচ্ছে ক্লিয়ার। কোনো সমস্যা থাকার কথা না। নেক্সটে যাই, আমরা দেরি করবো না, যেহেতু কালকে আলোচনা হয়ে গিয়েছে। এই সাহেব এসে গিয়েছেন। তো এখন উপরে কি লেখা আছে? বহুপত্নিক পরিবার। তাহলে পত্নী বলতে বোঝায় হচ্ছে পত্নী। পত্নী মানে স্ত্রী। নিজেকেও জানো না। তাহলে বহুপত্নিক পরিবার। আমি ছবিটা দেখেই সংজ্ঞা বানাতে পারবো না, তুমি বানাও। বহুপত্নিক পরিবার তুমি ছবি দেখে সংজ্ঞা বলো। যে সংগঠন গড়ে ওঠে, সুন্দর হয়েছে, ভালো। তাহলে আমার ছবি দেখার উদ্দেশ্য হলো এইটা, যে একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং একাধিক প্রাপ্তবয়স্ক যুবতীর মধ্যে বিবাহের ফলে যে সংগঠনটা গড়ে ওঠে তার নামটা হচ্ছে বহুপত্নিক বিবাহ।
এখানে কি দেখা যায়? বহু পতি বিবাহ। পতি মানে কি? আমি তো জানি যে বর। আচ্ছা, পতি মানে হচ্ছে স্বামী। তো আমি এই ছবিটা দেখে কি দেখো তো খেয়াল করে, ওই দুই পাশের দুই বেটা মানুষ তাদের চেহারা এক না? একই রকম না? তো এখানে আমি কি বলবো, সংজ্ঞাটা কিভাবে গঠন করবো বলো? একাধিক প্রাপ্তবয়স্ক যুবক এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর বিবাহ বন্ধনের মাধ্যমে যে সংগঠন গড়ে ওঠে তাকে বহুপতি পরিবার। ফাইন। বসো। তাহলে এখানে একজন প্রাপ্তবয়স্ক নারী, ও একটা ভুল করেছে। কি বলতো? ওর সংজ্ঞা ঠিক আছে কিন্তু একটু ভুল আছে। সেটা হলো ও হচ্ছে এই মহিলাকে হাইলাইট করে নাই, পরে বলেছে। ও আগে আমাদের রেখেছে। আসলে আমাদের তো একটা দাম আছে, তাই না? আমাদের একটা দাম আছে আলাদা। তো এই কথাটাই বলতে হবে যে একজন প্রাপ্তবয়স্ক যুবতীর সাথে যখন একাধিক প্রাপ্তবয়স্ক যুবকের বিবাহের ফলে যে সংগঠনটি গড়ে ওঠে তাকে বলা হয় বহুপতি পরিবার। আচ্ছা, এই বহুপতি পরিবার কিন্তু বিদ্যমান আছে, সেটা হয়তো আমাদের দেশে না, তিব্বতীয়দের মধ্যে এই পরিবারটি আছে। এখানে সুবিধাটা কি? সুবিধা হলো এই যে সন্তান সন্ততি, আমাদের সমাজে একটা সমস্যা রয়েছে, সেটা হলো সহায় সম্পত্তির সমস্যা, তাই না? সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি, মারামারি এরকম হয়। তো এই সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি মারামারির কারণে যদি বর যদি একজনের হয় তাহলে এ ছেলেও এর, আবার এ ছেলেও এর, এও এর, এও এর। সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি হবে? এরাই তো ভাগ বাটোয়ারা করবে, তাই না? তো যাই হোক, ওটা আমাদের সমাজে বা ইসলামের দৃষ্টিতে অতটা খুব বেশি শোভনীয় নয়, বা আমাদের বাংলাদেশের জন্য শোভনীয় নয়। তো এইটা, এই বেনিফিটটা রয়েছে কোন কোন উপজাতীয়দের মধ্যে এটা ছিল, তবে আমাদের দেশে এটা বর্তমান নাই। নেক্সট যাই। এইবার দেখো, এইটা খেয়াল রাখতে হবে। প্রথমটা কি ছিল? তার ভিত্তিতে ছিল পরিবার তিন প্রকার, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে, মানে স্বামী কয়জন স্ত্রী কয়জন তার সংখ্যার ভিত্তিতে। এক জায়গায় হচ্ছে স্বামী একজন স্ত্রী একজন, আর এক জায়গায় হচ্ছে স্বামী একজন স্ত্রী অধিক, আর এক জায়গায় হচ্ছে স্ত্রী একজন স্বামী অধিক। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে। আর এটা কি? ক্ষমতার মাত্রার ভিত্তিতে। সেটা কতদিন কিন্তু এইভাবে বোঝানো ছিল না, তাই না? তাহলে ক্ষমতার ভিত্তিতে হচ্ছে পরিবার দুই প্রকার, একটা হচ্ছে পিতৃপ্রধান পরিবার আর একটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার। আমরা যাই, নেক্সটে চলে যাই। ছবিটা দেখো, এসো ছবিটা দেখো। আচ্ছা, এটা কি পরিবার বলো তো? কি করে বুঝলে? বুঝলাম, এই ছবিতে বুঝলে কি করে যে এটা পিতৃপ্রধান? ও ধরেছে সঠিক। প্রধান অতিথি কোথায় থাকে? এক কোণায়, পিছনে? প্রধান অতিথি থাকে হচ্ছে মাঝখানে। এখানে দেখো তো ফোকাসটা হয়েছে কে? অমিতাভ বচ্চন। তো এখানে দেখো ছবিতেই কিন্তু ফোকাস নিয়ে এসছে যে এই পরিবারের পিতাই হচ্ছে প্রধান। তাহলে আমি এইটা দেখেই তো সংজ্ঞা দিতে পারবো যে যে পরিবারে
পিতাই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, পিতাই হচ্ছে সকল কিছুর ডিসিশন নিয়ে থাকে, সেটা হচ্ছে পিতৃপ্রধান পরিবার। ক্লিয়ার? নেক্সটে যাই, দেরি করবো না। এখানে কি ওর ঠিক বিপরীতটা উঠেছে না? ওর ঠিক বিপরীতটা উঠেছে, অর্থাৎ এখানে ফোকাসে এসছে হচ্ছে মা। তাহলে এখানে আমি সংজ্ঞাটা কিভাবে দিব? দিব হচ্ছে যে পরিবারের মাতা অথবা পরিবারের কোনো বয়স্ক মহিলা, ওই পরিবার সর্বময় ক্ষমতার অধিকারী, তাকে বলা হয় মাতৃপ্রধান পরিবার। এটা কিন্তু বাংলাদেশেই আছে। কোথায় আছে? গারদের মধ্যে, রাইট। বাংলাদেশের গারদের মধ্যে এই মাতৃপ্রধান পরিবারটা এখনো বিদ্যমান। ওখানে মাতাই সমস্ত কিছু ডিসিশন নেয়। আমরা বেটা মানুষরা বিয়ে করতে চাই আর ওরা বেটি মানুষরা বেটাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এগুলো আমরা গারদ সমাজ যখন করবো না, তখন আমি দেখাবো তোমাকে, যে দেখবা যে আমাদের সমাজে তো এখন তো কান্নাকাটি তো উঠে গেছে। তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যেতে গেলে পারলে মেয়েরা বেশি যায়, আর যদি নিজে নিজে করে বসে যায় তো কথাই নেই, তাই না? যদি কি বলে আসর বসিয়ে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, সাজ সজ্জা সহকারে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে এখন কান্না তো আসে না, কান্না আসতে চায় না। এখন একটু আর্টিফিশিয়াল কান্নাকাটি তো করতে হয়, তা নাহলে মানুষ হবে না কোনোদিন দেখে। যাই হোক, মোটামুটি খুঁজে পেয়ে একটু কান্নাকাটি করে। এখন ঠিক ওই গারদের পরিবারে যখন এই মেয়েরা বিয়ে করতে যায়, ছেলেরা কান্নাকাটি করে। এগুলো আমি তোমাদের যখন গারো সমাজ পড়াবো তখন তার ভিডিও দেখাবো। এবার আসি যে স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে, শুধু এতটুকু খেয়াল রাখতে হবে, বসবাসের ভিত্তিতে। তাহলে বসবাস করে কোথায় কোথায়? তাহলে প্রথমত হচ্ছে বসবাস করে, এক হচ্ছে পিতৃবাস, তারপরে মাতৃবাস, নয়বাস, দৈববাস। তাহলে এখন দেখো আমরা যে ছবিটা দেখবো সেটা হলো এই যে ছবিটা। এটা কিন্তু দেখো, এটা বোঝাই যাচ্ছে যে পরিবারের যে শ্বশুর শাশুড়িটাই হচ্ছে কি অনেক শ্রদ্ধার পাত্র, তাই না? বোঝা যাচ্ছে। তাহলে যে নবদম্পতি বিবাহের পর ওই স্বামীর পিতার গৃহে বসবাস করে, স্বামীর পিতার গৃহে বসবাস করে, তাকে বলা হয় পিতৃবাস পরিবার। এটা তাহলে তার উল্টা, যে পরিবারের ক্ষেত্রে মানে নবদম্পতি স্ত্রী মায়ের গৃহে, ওখানে পিতা বলা যাবে না, স্ত্রীর মায়ের গৃহে বসবাস করে, সেই ভিত্তিতে যে পরিবারটা গড়ে ওঠে তার নাম হচ্ছে মাতৃবাস পরিবার। ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে কিছু? অবশ্যই বোঝা যাচ্ছে, নয়াবাস, তাই না? এখন এটা হচ্ছে নতুন বাস, তাই তো? তো এই পরিবারটা গড়ে ওঠে কিভাবে? যখন একটা নবদম্পতি সে কি বলে স্বামীর পিতার গৃহেও নয়, আবার স্ত্রীর মাতার গৃহেও বসবাস না করে, বরং নতুন একটা জায়গাতে পরিবার গড়ে তোলে, তখন তার নাম হচ্ছে নয়াবাস পরিবার। কষ্ট হচ্ছে? মুখের ভাব সব ভালো না,
বুঝতে কষ্ট হচ্ছে? আমি কিন্তু চেহারা দেখে বুঝতে পারছি যে বুঝতে কষ্ট হচ্ছে। এবার হচ্ছে কি দ্বৈতবাস। ওই যে বিবাহের পর নবদম্পতি যদি কিছুদিন শ্বশুর বাড়িতে কিছুদিন বাবার বাড়িতে বসবাস করে সেটা হচ্ছে দ্বৈতবাস, মানে দুই জায়গাতেই বসবাস করে। ওই যে মানে কি বলে আদরের মেয়ে থাকে না মানুষের, আদরের মেয়ে থাকে, হ্যাঁ বাবু বিয়ে করার পর আমার মায়ের কিন্তু ওই একটু ঘন ঘন নিয়ে আসবা, তাই না? এরকম বলে। এখন বেটা আর কি করবে, ও তো বিপদগ্রস্ত। ও শেষ পর্যন্ত বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন ওই দেখা গেল যে যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পার হয়ে যায়, তখন বলে যে 1 সপ্তাহ পার হয়ে গেছে, আমি বাবার বাড়ি যাবো। এবার তাড়াতাড়ি বেটা করে কি, আজ চলো বাবা, তুমি কালকে সকাল নিয়ে যাবো। হ্যাঁ সোনা মানে কালকে তোমাকে নিয়ে, তাহলে নিয়ে ওখানে যে আবার হয়তো 1 সপ্তাহ থাকলো, থাকার পরে তারপরে বলে যে 1 সপ্তাহ হয়ে গেছে, বাবার বাড়ি গেলে কিন্তু তোমার মনে থাকে না 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু শ্বশুর বাড়ি থাকলে পর মনে কয়দিন হয়ে গেছে, তাই না? তো এটা হচ্ছে দ্বৈতবাস পরিবার। তো এটা বুঝেছি আমরা। নেক্সটে খেয়াল করো, বংশমর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে তোমার, বাকিগুলো তোমরা পাবে। তাহলে বংশমর্যাদা এখানে বলেছে যে পিতৃসূত্রীয় আর মাতৃসূত্রীয়। তার মানে কি, পিতার সূত্র ধরে যখন, পিতার সূত্র ধরে মানে যে পরিবারে পিতার সূত্র ধরে সন্তানদের বংশমর্যাদা এবং উত্তরাধিকার মানে কি, রাইট, সম্পত্তি। তাহলে পিতার সূত্র ধরে বংশমর্যাদা এবং সম্পত্তির অধিকারী হয়, তখন তাকে বলা হয় পিতৃসূত্র। আর মাতৃসূত্র তার উল্টা, পিতৃসূত্র। এটা মাতৃসূত্র। আমি এখানে লেট করলাম না, কিন্তু সময় অল্প। এবার হচ্ছে কি আকারের ভিত্তি। আকারের ভিত্তিতে, আকারের ভিত্তিতে 3 প্রকারের তো জানি আমি, অনু, তারপরে চলে যায় অনু। এটা তো বোঝানোর কোনো প্রয়োজনই নাই, তাই না? একেবারে নবদম্পতি যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে কি বর্ধিত পরিবার। অনু থেকে একটু বেশি বর্ধিত পরিবার। তাহলে এখানে আমি কিভাবে দিতে পারবো, যে যখন এখানে আছে হচ্ছে কি 3টা প্রজন্ম, এখন কি করে এই একটা প্রজন্ম, এই একটা প্রজন্ম, আর এই বাচ্চারা একটা প্রজন্ম, 3টা প্রজন্মের যে পরিবার, সেটা হচ্ছে তোমার বর্ধিত। তার মানে এখানে আসছে হচ্ছে শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড ওয়াইফ আর তাদের সন্তান। একজন বেশি মানে হয়তো তার ভাই হতে পারে। এটা হচ্ছে বর্ধিত পরিবার। এইবার দেখো যৌথ পরিবার। তাহলে যৌথ পরিবার
ওখান থেকে ডালপালা গলিয়েছে পিছনের গোড়া থেকে, তাই না? আবার ওই ডালপালা ওই টেনে নিয়ে এসছে এই ভিতরে, তাই না? আচ্ছা, আবার সবাই তারপরে আবার এদের মাধ্যমে এসছে ইনারা, তাই না? তারপরে হয়েছে কি, এবার সবাই মিলে তখন একসাথে বসে, সেটা হচ্ছে যৌথ পরিবার। দলগত, ওটা আমরা গতকাল বলেছি যে একদল মহিলার সাথে একদল পুরুষের বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় সেটা হলো দলগত বিবাহ পরিবার। উদাহরণ হচ্ছে কি, নৃবিজ্ঞানীদের মতে আদিম সমাজে এ ধরনের পরিবার পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে আমরা তোমরা একটু খেয়াল করবে, যেমন লাইনটা খেয়াল করবে, পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে, মানে পাত্রপাত্রী নির্বাচন কি, আমার ভাই তোমার ভাই, এটা পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে, এটা হচ্ছে অন্তর্গত কিছুটা ধারণা করেছে, রাইট রাইট। আমি তো এতটুকুই চাই যে একই গোত্র বা বংশের মধ্যে বিবাহ। আমি গাজী, আমি আমার গাজী বংশের মেয়েকেও বিয়ে করতে পারি, আমার কোনো বাধা আছে? ইচ্ছা করলে অন্য বংশ বিবাহ করতে পারি। তাহলে অন্য বংশ যখন বিবাহ করবো সেটা হবে বহির্গোত্র। আমার গোত্রের বাইরের গোত্রের ছেলে বা মেয়ে বিবাহের ফলে যে পরিবারটা গড়ে ওঠে তাকে বলা হয় বহির্গোত্র। আর নিজ গোত্রের মধ্যে বিবাহটা হচ্ছে অন্তর্গোত্র। অন্তর্গোত্র কাদের মধ্যে বিদ্যমান বলতো? অন্তর্গোত্র হচ্ছে হিন্দুদের মধ্যে বিবাহটা, যেটা বড় আর বাচ্চ ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণেরই বিয়ে হতে হবে, ক্ষত্রিয়ের সাথে ক্ষত্রিয়ের ছেলে মেয়ের বিবাহ হতে হবে, বৈশ্যের সাথে বৈশ্যের ছেলে মেয়ের বিবাহ হতে হবে, আর শূদ্রের সাথে শূদ্রের ছেলে মেয়ের বিবাহ হতে হবে। এটা হচ্ছে অন্তর্গোত্র বিবাহ বেসিক পরিবার। এইভাবে যখন এই পরিবারটা গড়ে ওঠে। আর বহির্গোত্রটা হচ্ছে তাদের মধ্যে মুসলমানদের মধ্যে, যেটা তবে মুসলমানদের মধ্যে সবকিছু আছে, এরা গরু খায় আবার খাসি, তাই না নাকি? তার মানে এরা ইচ্ছা করলে নিজের গোত্রের মধ্যেও বিবাহ করতে পারে, ইচ্ছা করলে বাইরের গোত্রের সাথে বিবাহ করতে পারে। আমরা মোটামুটি আজকের ক্লাস সঠিক টাইমেই শেষ করতে সক্ষম হয়েছি। তো আজকের এই ক্লাসে তোমাদের কি আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না, আছে? হ্যাঁ, আর কোনো সমস্যা থাকার কথা না। তো আশা করি তোমরা বুঝেছো। আর মনে হয় আজকের ক্লাসের পর তোমাদের সাথে আমার আর কবে দেখা হবে? সামনের সপ্তাহে কি বার? রবিবার, তাই না? কিন্তু রবিবার কি আমরা কলেজ পাবো? আমার মনে হয় না। 28 তারিখ সম্ভবত। তাহলে আর হচ্ছে পূজার পর তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, কেমন? দ্রুত আসতে হবে, দ্রুত। তবে আমার ওই যন্ত্রটা যেন বেরো না, চাই দিই। এরা মেহমান মানুষ, চেয়ার কথা রয়েছে ওইখানে, বেঞ্চ কথা রয়েছে ওইখানে। জাস্ট আমাদের আমরা তাহলে আর হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে
ইসের পর তোমার ছুটার পর, কেমন? তো তোমাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি ক্লাস সমাপ্ত করছি।